আজকে আমরা লাস্ট লেকচার দেখব, লেকচার 11। সেটা হচ্ছে স্ট্রিং ইনস্ট্রাকশনসের উপর। বেসিক্যালি স্ট্রিং নিয়ে কাজ করার জন্য আমরা যে ইনস্ট্রাকশনগুলো ইউজ করি সেগুলো হচ্ছে স্ট্রিং ইনস্ট্রাকশন। তো ফার্স্ট দেখব হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ। আমরা যখন ফ্ল্যাগস রেজিস্টার পড়েছি বা ফ্ল্যাগের ব্যাপারগুলো পড়ে এসেছি, তখন কিন্তু ডিরেকশন ফ্ল্যাগটা আমরা পড়েছি, কিন্তু সেটার কোনো ইউজ আমরা দেখে আসিনি। তো আজকে আমরা দেখব যে ডিরেকশন ফ্ল্যাগ আমরা স্ট্রিং ইনস্ট্রাকশন বা স্ট্রিংয়ের কাজে কিভাবে ইউজ করি। সো ডিরেকশন ফ্ল্যাগ হচ্ছে আমাদের কাজে লাগে আমরা কি লেফট টু রাইট স্ট্রিংটাকে রিড করছি নাকি রাইট টু লেফট স্ট্রিংটাকে রিড করছি। দেখো ডিএফ যখন 0 তখন কি বলছে, লেফট টু রাইট অ্যাক্রস দ্য স্ট্রিং, আর ডিএফ যখন 1 তখন হচ্ছে রাইট টু লেফট। আচ্ছা, এটা একটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ, এটা আমরা জানি। আর এটার পারপাস হচ্ছে ওই যেটা বললাম, ডিটারমাইন দ্য ডিরেকশন ইন উইচ স্ট্রিং অপারেশনস উইল প্রসিড। আচ্ছা, এই যে আমরা স্ট্রিং অপারেশন করব তখন সেগুলো ইমপ্লিমেন্ট কিভাবে করে, কোন দুইটা রেজিস্টার্স দিয়ে, এসআই আর ডিআই। এসআই আর ডিআই থাকে হচ্ছে যে অফসেট ভ্যালুটা, আর যদি এসআই ডিআই অফসেট থাকে তাহলে আমরা জানি কি, এসআই থাকলে হচ্ছে তোমার সেগমেন্ট নাম্বারটা থাকবে ডিএসএ, আর ডিআই যদি থাকে তাহলে সেগমেন্ট নাম্বারটা থাকবে ইএসএ। তাহলে এসআই ডিএস হচ্ছে আমাদের সোর্স স্ট্রিংয়ের জন্য কাজ করে, আর ইএসডিআই হচ্ছে আমাদের ডেস্টিনেশন স্ট্রিংয়ের জন্য কাজ করে। এখন লাস্টের 2 লাইন দেখো, ডিএফ এর ভ্যালু যখন 0 তখন কি বলছে, এসআই অ্যান্ড ডিআই প্রসিড ইন দ্য ডিরেকশন অফ ইনক্রিজিং মেমোরি অ্যাড্রেসেস ফ্রম লেফট টু রাইট অ্যাক্রস দ্য স্ট্রিং। সো তোমার যখন লেফট টু রাইটে তুমি যাবা স্ট্রিংয়ের, এসআই আর ডিআই প্রসিড করবে কোন দিকে, ইনক্রিজিং মেমোরির দিকে। আমরা এগুলো পড়ে এসেছিলাম, স্ট্যাকে কি হয়, বিগিনিং অফ দ্য মেমোরির দিকে হচ্ছে স্ট্যাকটা গ্রো করে। সো এখানেও ওইভাবেই কাজ করছে। আর ডিএফ ইকুয়াল টু 1 যখন হবে তখন হচ্ছে এসআই আর ডিআই প্রসিড করছে কোন ডিরেকশনে, ডিক্রিজিং মেমোরি অ্যাড্রেসের দিকে। তার মানে স্ট্রিংটা হচ্ছে আমরা রাইট টু লেফট রিড করছি। এখন যেহেতু ডিএফ এর ভ্যালুর উপরে হচ্ছে আমাদের স্ট্রিংয়ের ডিরেকশনটা ডিপেন্ডেন্ট, তাহলে আমাদেরকে কী করতে হবে, ডিএফ এর ভ্যালুটা সেট করতে হবে বা ক্লিয়ার করতে হবে। দ্যাট মিনস 0 করতে হবে বা 1 করতে হবে। সেট মিনস 1, ক্লিয়ার মিনস 0। আচ্ছা, দেখো এখানে দুটো ইনস্ট্রাকশন আছে, সিএলডি আর এসটিডি। তাহলে আমি যদি ডিরেকশন ফ্ল্যাগটাকে 0 করতে চাই বা ক্লিয়ার করতে চাই তাহলে আমি সিএলডি ইনস্ট্রাকশন ইউজ করব। আর যদি আমি সেটাকে সেট করতে চাই, দ্যাট মিনস 1 অ্যাসাইন করতে চাই, আমি এসটিডি ইনস্ট্রাকশনটা ইউজ করব। আর এখানে কি বললো, সিএলডি অ্যান্ড এসটিডি হ্যাভ নো ইফেক্ট অন আদার ফ্ল্যাগস, কোনো ইফেক্ট নেই তাদের আদার যে ফ্ল্যাগসগুলো আছে সেগুলোর উপরে। এক্সাম্পলটা তো বুঝাই যাচ্ছে, দ্য ফলোয়িং স্ট্রিং হ্যাজ বিন ডিক্লেয়ার্ড স্ট্রিং 1 ডিবি ABCDE, এভাবে ডিক্লেয়ার করা আছে স্ট্রিংটাকে। অ্যান্ড দিস স্ট্রিং ইজ স্টোর্ড ইন মেমোরি স্টার্টিং অ্যাট অফসেট 0 to 008। তাহলে স্টার্টিং অ্যাড্রেসটা, মেমোরির স্টার্টিং অ্যাড্রেসটা কী হচ্ছে, সেটার অফসেট ভ্যালুটা এখানে দেওয়া আছে 0 to 008। আচ্ছা, বাকি সব কিছুই আমরা দেখবো সামনে কিভাবে আমরা স্ট্রিং প্রসেসিং করি। মুভ এসবি ইনস্ট্রাকশন, এটার কাজ হচ্ছে যে তোমার মুভের মতো, আমরা যেমন মুভ কি করি, একটা রেজিস্টারের কন্টেন্টকে আরেকটা রেজিস্টারে মুভ করি। সো এখানে সে কি করবে, যে একটা স্ট্রিংয়ের কন্টেন্টকে আরেকটা স্ট্রিংয়ে সে মুভ করবে বা ট্রান্সফার করবে। সো ওখানেও যেমন সোর্সটা আনচেঞ্জ থাকে, এখানেও সোর্স যে স্ট্রিং থাকবে সেটার কন্টেন্টটা আনচেঞ্জ থাকবে। So this instruction copies the contents of the byte addressed by DSSI to the byte addressed by ESDI. So আমরা বললাম সোর্সের হচ্ছে যে সোর্স স্ট্রিংয়ের আমরা কিভাবে পাবো, সোর্স স্ট্রিংটা DSSI থেকে, আর ডেস্টিনেশনটা কোথায় হবে, ESDI। দেখো ES কিন্তু আমরা এই ফার্স্ট এক্সট্রা রেজিস্টারটা ইউজ করছি, এর আগে কখনো ইউজ করিনি। সো আমাদের এই কাজের জন্য আমাদের এই রেজিস্টারটা ইউজ করতে হচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে after the byte has been moved, both SI and DI are automatically incremented if DF equal to 0. তো এটা আমরা আগে দেখে আসলাম যে যদি DF 0 হয় তাহলে SI আর DI প্রসিড করে কোন ডিরেকশনে, ইন দ্য ডিরেকশন অফ ইনক্রিজিং মেমোরি অ্যাড্রেসেস। সো ইনক্রিজিং মেমোরি অ্যাড্রেসের দিকে যদি তোমাকে যেতে হয় তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে, SI আর DIকে ইনক্রিমেন্ট করতে হবে। আর যদি DF ইকুয়াল টু 1 হয় তাহলে
এসআই অ্যান্ড ডিআই আর ডিক্রিমেন্টেড। সো যদি তাদের থেকে ডিক্রিমেন্ট করতে থাকা হয়, মাইনাস করতে থাকা হয়, তাহলে তারা কোন দিকে প্রসিড করবে? ইন দ্য ডিরেকশন অফ ডিক্রিজিং মেমোরি অ্যাড্রেসেস। মুভ এসবি হচ্ছে পারমিট করে মেমোরি টু মেমোরি অপারেশন, আর এটার ফ্ল্যাগের উপরে কোনো এফেক্ট নাই। মুভ এসডব্লিউ ইনস্ট্রাকশন বোঝাই যাচ্ছে ডিফারেন্সটা কি, ওখানে বাইট হচ্ছে যে আমরা ট্রান্সফার করছিলাম, আর এখানে ট্রান্সফার করব কি ওয়ার্ড। সো ইনস্ট্রাকশনটা কি, মুভ এসডব্লিউ হচ্ছে যে বললেই মুভ স্ট্রিং ওয়ার্ড, সে জিএসএসআই যেই ওয়ার্ডটা থাকবে সেটাকে সে মুভ করে কোথায় নিয়ে যাবে, ইএসডিআই। আর এখানে যেটা হয় যে after the word has been moved, both SI and DI are automatically incremented by 2. Obviously আমরা এতদিন ধরে দেখে এসেছি যে ওয়ার্ড অপারেশন আমরা যখনই করি তখন কি করি, 2 অ্যাড করি বা 2 নিয়ে আমার বেসিক্যালি কাজ করতে হয়। বাইটে হচ্ছে 1 আর ওয়ার্ডে করলে 2। সো এখানে SI আর DIকে কী করতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে বাই 2, আর যদি DF 0 হয়, আর যদি DF 1 হয় তাহলে ডিক্রিমেন্ট করতে হবে, এবং ডিক্রিমেন্টটা করতে হবে -2 করে। এখানেও সেম, যে সে মেমোরি অপারেশন পারমিট করে, ইএস রেজিস্টারকে ইউজ করে, এবং এটার কোনো ফ্ল্যাগের ওপর এফেক্ট নেই। আচ্ছা, এতক্ষণ আমরা কি করলাম, মুভ এসবি দিয়ে একটা বাইট ট্রান্সফার করলাম, মুভ এসডব্লিউ দিয়ে একটা ওয়ার্ড ট্রান্সফার করলাম, কিন্তু আমি চাচ্ছি অনেকগুলা বাইট ট্রান্সফার করতে বা অনেকগুলো ওয়ার্ড ট্রান্সফার করতে। সেক্ষেত্রে আমরা প্রিফিক্স হিসেবে ইউজ করি আরইপি। সেটা এক্সিকিউট করলে কি হয় দেখো, টু বি এক্সিকিউটেড এন টাইমস, তার মানে হচ্ছে তুমি যতবার চাও ততবার এই মুভ এসবিকে এক্সিকিউট করতে পারো। এটা হচ্ছে যেটা আমি বললাম যে ইট মুভস অনলি আ সিঙ্গেল বাইট ফ্রম দ্য সোর্স স্ট্রিং টু দ্য ডেস্টিনেশন স্ট্রিং, মুভ এসবি করতো। এখন টু মুভ দ্য এন্টায়ার স্ট্রিং, ফার্স্ট ইনিশিয়ালাইজ cx to the number of bytes n in the source string and execute rep move sb. সো তুমি সিএক্সে বললা যে 5, তাহলে তোমার 5টা বাইট সোর্স স্ট্রিং থেকে চলে যাবে ডেস্টিনেশন স্ট্রিংয়ে। সেজন্য আমাকে কী করতে হলো, সিএক্সে একটা ভ্যালু রেখে দিতে হবে। ওই যে আমরা লুপ ইনস্ট্রাকশন করে এসেছি ওই রকমই, সিএক্সের ভ্যালুর উপরে এটা এক্সিকিউট হবে, এবং যতবার এক্সিকিউট হবে সিএক্সের ভ্যালু এক করে ডিক্রিমেন্ট হবে। লুপ ওইভাবে এক করে ডিক্রিমেন্ট হতো, এখানে আরইপি মুভ এসবি তুমি যতবার এক্সিকিউট করবা, মানে একবার এক্সিকিউট করবা একবার কমবে। সো এভাবে আগেরটার মতোই ওইভাবেই কাজ করবে। এসটিওএসবি ইনস্ট্রাকশনটা হচ্ছে স্টোর স্ট্রিং বাইট, আর শুনেই বোঝা গেল কি করবে, একটা বাইটকে স্টোর করবে স্ট্রিংয়ে। তার জন্য যেটা করতে হয় যে তুমি যেই বাইটটাকে স্টোর করতে চাচ্ছ সেই বাইটটাকে রাখতে হবে এএল রেজিস্টারে, এবং সেটা কি করবে, এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে ওই বাইটটাকে নিয়ে চলে যাবে কোন স্ট্রিংয়ে, স্ট্রিংটা কোথায় আছে, ইএস আর ডিআই। ইএসে আছে হচ্ছে তোমার সেগমেন্ট নাম্বার, ডিআই আছে অফসেট নাম্বার। সো এখানেও কি হবে, সেম আগের মতোই, যে ডিএফ যদি 0 হয় তাহলে ডিআইকে ইনক্রিমেন্ট করতে হবে, ডিএফ যদি 1 হয় তাহলে কি করবে, ডিআইকে ডিক্রিমেন্ট করবে, আর এটারও ফ্ল্যাগের উপরে কোনো এফেক্ট নেই। এরপরের ইনস্ট্রাকশনটা হচ্ছে এসটিওএসডব্লিউ। সো ওখানে আমরা বাইট স্টোর করছিলাম স্ট্রিংয়ে, এখানে আমরা ওয়ার্ডকে স্টোর করব, আর যে ওয়ার্ডটাকে আমরা স্টোর করব সেটা অবশ্যই একটা 16 বিটের রেজিস্টারে রাখতে হবে এএক্সে, এবং সেটা হচ্ছে তোমার কোথায় চলে যাবে, স্টোরটা হবে কোথায়, ইএসডিআই, এবং এখানে অবশ্যই আপডেট করতে হবে ডিআইকে বাই 2 দিয়ে, ওই আগের মতো ডিএফ ইকুয়াল টু 0 হলে 2 হচ্ছে ইনক্রিমেন্ট করতে হবে ডিআইয়ের সাথে প্রত্যেকবার, আর যদি ডিএফ ইকুয়াল টু 1 হয় 2 করে ডিক্রিমেন্ট করতে হবে। এটারও ফ্ল্যাগের উপরে কোনো এফেক্ট নাই। লোড এএসবি হচ্ছে যে স্টোরের অপোজিট। তুমি আগে কি করছিলা, স্টোর করছিলা একটা এল রেজিস্টার থেকে একটা হচ্ছে যে তোমার স্ট্রিংয়ের মধ্যে, আর এখন তুমি করবা কি, তোমার স্ট্রিংটা থেকে লোড করবা এল রেজিস্টারে। সো দিস ইনস্ট্রাকশন মুভস দ্য বাইট অ্যাড্রেসড বাই ডিএসএসআই ইনটু এল, এটাই বললাম। আর এখানে হচ্ছে যেহেতু ডিএস আর এসআই স্ট্রিংটা আছে, তো এই যে সোর্স যে স্ট্রিংটা সেটা হচ্ছে তোমার অফসেটটা এসআই, সো এসআইকে কী করতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে যদি ডিএফ 0 হয়, আর ডিক্রিমেন্ট করতে হবে যদি ডিএফ 1 হয়। এখানে বেসিক্যালি এই ইনস্ট্রাকশনটা কেন ইউজ করি আমরা, তোমার হচ্ছে যে স্ট্রিংয়ের মধ্যে যে ক্যারেক্টার্সগুলো আছে সেগুলো আমরা এক্সামিন করি, একটা রেজিস্টারে নিয়ে দেখি যে কী কী ক্যারেক্টার্স আছে স্ট্রিংয়ে, বা
যদি সেটা নিয়ে আমাদের অন্য কোনো কাজ থাকে, তো সেটার জন্য আমরা লোড এসবি ইনস্ট্রাকশনটা ইউজ করি। আর এটারও কোনো ফ্ল্যাগের ওপরে এফেক্ট নেই। লোড এস ডাব্লিউ তাহলে কি করবে, ওয়ার্ডকে হচ্ছে মুভ করবে কোথা থেকে কোথায়, মুভ বা লোড করবে একটা স্ট্রিং থেকে এএক্স রেজিস্টারে। সো স্ট্রিংটা কোথায় আছে, ডিএসএসআই, সেখান থেকে ওয়ার্ডটাকে নিয়ে এএক্সে মুভ করবে, এবং এখানে এসআই যেহেতু ওয়ার্ড অপারেশন, এসআইকে ইনক্রিমেন্ট করতে হবে বাই 2 দিয়ে, ডিক্রিমেন্ট করতে হবে বাই 2 দিয়ে, এবং এটারও কোনো ফ্ল্যাগের ওপর এফেক্ট নেই। এই ইনস্ট্রাকশনটা হচ্ছে স্ক্যান স্ট্রিং বাইট। এটা আমরা কি করি, স্ক্যান যখন করি তখন আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করি যে আমার একটা বাইট আছে, সেই বাইটটা কি এই স্ট্রিংয়ের মধ্যে আছে কি না। সো এমনিও যখন আমরা কোনো কিছু স্ক্যান করি তখন কী করি, বেসিক্যালি আমি একটা জিনিস খোঁজার চেষ্টা করি যে আমি যেটা খুঁজছি তার মধ্যে আছে কি না। যদি খুঁজে পেয়ে যাই তাহলে আমি বলি হ্যাঁ আমি পেয়ে গেছি। তো এখানে সেই কাজটা করে কিভাবে দেখো, যে দিস ইনস্ট্রাকশন ক্যান বি ইউজ টু এক্সামিন এ স্ট্রিং ফর আ টার্গেট বাইট। হ্যাঁ, সেই বাইটটা আমরা কোথায় রাখি, টার্গেট বাইটটাকে এএলে রেখে দিই। তো সার্চ করতে থাকে, মানে এসসিএ এসবি দেওয়ার সাথে সাথে সে স্ক্যান করা স্টার্ট করে যে এএল এর যে কন্টেন্টটা সেটা এই স্ট্রিংয়ের মধ্যে আছে কি না, সেই স্ট্রিংটা কোনটা সেটা পয়েন্ট করা থাকে ইএসডিআই এর মধ্যে। সো ওই স্ট্রিংয়ের মধ্যে যদি এএল এর কন্টেন্টটা সে পেয়ে যায় তাহলে সে সাবট্র্যাক্ট করে দেয় কন্টেন্টের যে এটা, মানে স্ট্রিং বাইট যেটা থাকে, স্ট্রিংয়ের যে বাইটটা অ্যাকচুয়ালি স্ট্রিংয়ে থাকে সেটা নিয়ে মাইনাস করে দেয় এএল এর কন্টেন্ট থেকে, এবং ফ্ল্যাগকে সেট করে দেয় এবং বুঝিয়ে দেয় যে আমি পেয়ে গেছি, মানে 1 করে দেয়, তার মানে হচ্ছে যে আমি যেটা খুঁজছিলাম সেটা আমি পেয়ে গেছি। কিন্তু রেজাল্ট যেটা সেটা কিন্তু কোনো এফেক্ট পড়ে না, টোটাল যে এই কাজটা করার পরে স্ক্যান করার পরে রেজাল্টে সেটার কোনো এফেক্ট পড়ে না। এবং তারপরে সে আর দুটো কাজ করে কি, ডিআইকে ইনক্রিমেন্ট করে যদি ডিএফ 0 হয়, ডিক্রিমেন্ট করে যদি ডিএফ 1 হয়, এবং সবগুলো স্ট্যাটাস ফ্ল্যাগই এটা দ্বারা এফেক্টেড হয়। এসসিএসডাব্লিউ স্ক্যান স্ট্রিং ওয়ার্ড, সেম কাজ, কিন্তু এখানে ওয়ার্ডটা আমাকে রাখতে হবে এএক্সে, টার্গেট ওয়ার্ড যেটা আমি খুঁজে বের করতে চাচ্ছি। আর হচ্ছে এখানে সেম স্ট্রিংটা কোথায় থাকছে, ইএসডিআইয়ে, আর ডিআইকে ইনক্রিমেন্ট করতে হবে বাই 2 দিয়ে, ডিক্রিমেন্ট করতে হবে বাই 2 দিয়ে যদি ডিএফ 1 হয়। অ্যান্ড এখানেও অল দ্য স্ট্যাটাস ফ্ল্যাগস আর এফেক্টেড বাই এসসিএসডাব্লিউ। আচ্ছা, আমরা যে সার্চ করছি এই সার্চটা আমরা কতক্ষণ করি, যতক্ষণ না আমার সেই ভ্যালুটা আমি পাই 1। আর যদি স্ট্রিংয়ে ভ্যালুটা নাই থাকে তাহলে আমি কি করব, স্ট্রিংয়ের লাস্ট পয়েন্ট পর্যন্ত বা এন্ড পর্যন্ত আমাকে সার্চ করতে হবে। সো এই দুটা কাজ আমরা কোন ইনস্ট্রাকশন দিয়ে করি দেখো, REPNZ রিপিট আনটিল নট 0, আর REPNE রিপিট আনটিল নট ইকুয়াল। তো নট 0 হচ্ছে যখন তোমার স্ট্রিংটা শেষ তখন তো সে 0 শো করবে, 0 মানে আমরা বুঝবো যে আমাদের স্ট্রিংটাই শেষ, এন্ড অফ দ্য স্ট্রিং। আর রিপিট ইফ নট ইকুয়াল তার মানে হচ্ছে যে যতক্ষণ আমি ওই কন্টেন্টটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কাজটা করব। তো এই দুটো লাইন দেখো, পড়লে তোমরা বুঝতে পারবা কি বলছে। সিএক্স হচ্ছে ইনিশিয়ালাইজ করা হয় টু দ্য নাম্বার অফ বাইটস ইন দ্য স্ট্রিং, যতগুলো বাইট স্ট্রিংয়ে আছে সেগুলো দিয়ে আমি সিএক্সকে ইনিশিয়ালাইজ করব, এবং যতবার করে আমি খুঁজবো যখন ইনস্ট্রাকশনস উইল রিপিটেডলি সাবট্রাক্ট ইচ স্ট্রিং বাইট ফ্রম এএল। এর মধ্যে কি ছিল, একটা করে তোমার কন্টেন্ট ছিল, যেই কন্টেন্টটা আমি সার্চ করছি। সো প্রত্যেকবার সে সাবট্রাক্ট করবে কন্টেন্টটা, করে করে দেখবে যে সে পাচ্ছে কি না, এবং আপডেট করবে ডিআইকে এবং ডিক্রিমেন্ট করবে সিএক্সকে আনটিল দেয়ার ইজ এ 0 রেজাল্ট। যদি 0 রেজাল্ট হয় তার মানে আমি টার্গেটটাকে পেয়ে গেছি, আর যদি সিএক্স 0 হয় তার মানে স্ট্রিংটা এন্ড হয়ে গেছে। এইদার যে কোনো একটা হবে, পেয়ে গেলে তো পেয়ে গেলাম, আর যদি না থাকে তাহলে আমি স্ট্রিংয়ের লাস্টে চলে যাব। আচ্ছা, অ্যান্ড রিপিট ওয়াইল নট 0 জেনারেটস দ্য সেম মেশিন কোড অ্যাজ REPNE, সেম কাজটাই করে ওইটার মতোই। আচ্ছা, এই ইনস্ট্রাকশনটা হচ্ছে কম্পেয়ার স্ট্রিং বাইট, এটারও একটা ওয়ার্ড ফর্ম আছে কম্পেয়ার স্ট্রিং ওয়ার্ড। এদের কাজটা কি, কম্পেয়ার করা দুটো স্ট্রিংয়ের মধ্যে। ধরো দুইটা স্ট্রিং আছে, আমি দেখতে চাচ্ছি একটা স্ট্রিং কি আরেকটা স্ট্রিংয়ের সাব স্ট্রিং কিনা, বা দুইটা স্ট্রিং কি আইডেন্টিক্যাল কিনা, সেম স্ট্রিং কিনা, এরকম যদি আমি বের করতে চাই তাহলে আমি কি করি, কম্প্যারিজন করে দেখব। তো এই কাজটাই করে হচ্ছে তোমার এই ইনস্ট্রাকশনটা। সো CMPSWতে কি হয়, দিস ইনস্ট্রাকশন সাবট্রাক্টস দ্য বাইট উইথ অ্যাড্রেস ESDI ফ্রম দ্য বাইট উইথ অ্যাড্রেস DSSI অ্যান্ড সেটস দ্য ফ্ল্যাগ।
কাজটা সে এভাবেই করে, কম্প্যারিজনটা এভাবেই করে, সাবট্রাক্ট করতে থাকে একটা স্ট্রিংয়ের থেকে, বাইটগুলো থেকে আরেকটা স্ট্রিংয়ের বাইট, এবং ফ্ল্যাগকে সেট করে। কিন্তু এই যে কাজটা হচ্ছে, এটার যে রেজাল্টটা সেটা কখনোই সে স্টোর করে না। এবং এই কাজটা হয়ে যাওয়ার পরে লাস্টে আমাদেরকে অবশ্যই এসআইডিআরকে ইনক্রিমেন্ট করতে হয় বা ডিক্রিমেন্ট করতে হয়। সো সেটা ডিএফের ভ্যালুর উপর ডিপেন্ড করে, এবং এই ইনস্ট্রাকশনটা দিয়ে সবগুলো স্ট্যাটাস ফ্ল্যাগই এফেক্টেড হয়। তো আমরা আগে যখন করলাম আগের যে ইনস্ট্রাকশনটা, সেখানে কি করেছিলাম, স্ক্যান করছিলাম, খুঁজে বের করছিলাম একটা নির্দিষ্ট বাইট বা ওয়ার্ড, আর এখানে হচ্ছে পুরো স্ট্রিংয়ের সাথেই স্ট্রিংয়ের কম্প্যারিজনটা হচ্ছে। ওকে, সো নেক্সটে হচ্ছে যে CMPSW, এখানে কি করে, সাবস্ট্রাক্টস দ্য ওয়ার্ড উইথ অ্যাড্রেস এত। ওখানে কিন্তু বাইটগুলো হচ্ছে সাবট্রাক্ট করছিল, এখানে কি করছে, ওয়ার্ডগুলো সাবট্রাক্ট করছে দুইটা স্ট্রিংয়ের, এবং করে একইভাবে ফ্ল্যাগকে সেট করে। এবং বাকি কাজগুলো দেখো সেম, জাস্ট ওই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা করে বাই 2। ফোর্থ লাইনে বলছে যে এই ইনস্ট্রাকশনটা ইউজফুল হচ্ছে ইন কম্পেয়ারিং ওয়ার্ড অ্যারেজ অফ নাম্বার। সো আমার কাছে ওয়ার্ড অ্যারে আছে, নাম্বারের ওয়ার্ড অ্যারে আছে দুইটা, আমি কম্পেয়ার করে দেখলাম দুইটার মধ্যে। এই কাজটা আমি করতে পারি এটা এই ইনস্ট্রাকশনটা ইউজ করে। এবং এটাও হচ্ছে তোমার স্ট্যাটাস ফ্ল্যাগ সবগুলোকে এফেক্ট করে। কেন করবে দেখো, যেহেতু আমরা এখানে সাবট্র্যাক্ট করছি, তাই না, সাবট্র্যাক্টস দ্য ওয়ার্ড, তো সাবট্র্যাক্ট করলে আমরা পড়ে এসছি প্রত্যেকটা ফ্ল্যাগকেই সে এফেক্ট করে। সো এখানেও সেই কাজটাই আর কি, যেহেতু সাবট্র্যাক্ট করছে, সো এও হচ্ছে এই CMPSW ইনস্ট্রাকশনটাও স্ট্যাটাস ফ্ল্যাগগুলোকে এফেক্ট করছে। এই যে কম্পেয়ার করছে, এটা আমরা কতক্ষণ পর্যন্ত কম্পেয়ার করব, আগের মতোই এখানেও আছে দুইটা প্রিফিক্স, কি ইনস্ট্রাকশনগুলো কি, REPE, REPZ, রিপিট আনটিল ইকুয়াল, রিপিট আনটিল 0। তো এই দুটো আমরা প্রিফিক্স ওই CMPSB বা CMPSWর আগে ইউজ করতে পারি, এবং ততক্ষণ পর্যন্ত কম্পেয়ার করব। যদি আমি 0 পেয়ে যাই, বুঝবো যে আমি স্ট্রিংয়ের এন্ডে চলে এসেছি। যদি ইকুয়াল পেয়ে যাই, রিপিট আনটিল ইকুয়াল, তাহলে বুঝবো যে আমি কম্পেয়ার করে সেম জিনিস পাচ্ছি, বা কম্পেয়ার করে আমি যেই রিলেশনটা তাদের বের করতে চাচ্ছি আমি সেটা পাচ্ছি। দেখো এখানে বলছে CX ইজ ইনিশিয়ালাইজ টু দ্য নাম্বার অফ বাইটস ইন দ্য শর্টার স্ট্রিং। তার মানে ছোট যে স্ট্রিংটা থাকবে সেই স্ট্রিংয়ের যে টোটাল নাম্বার অফ বাইটস থাকবে সেটা দিয়ে আমি CXকে ইনিশিয়ালাইজ করে রাখবো। তারপরে হচ্ছে আমি REPE CMPSB যদি করি, তাহলে সে কম্পেয়ার করবে স্ট্রিং বাইটসগুলোকে। আরেকটা যে স্ট্রিং আছে, দুইটা স্ট্রিং, একটা স্ট্রিং যেটা শর্টার সেটাকে আমি CXে রেখে দিয়েছি, আর যেটা বড় স্ট্রিং সেটাকে আমি রাখছি আরেকটা জায়গায়। সো এই দুটার মধ্যে আমি কম্প্যারিজন করব। ছোটোটা কেন নিলাম, আমার ওই পর্যন্ত কাজ করলেই হয়ে যাবে। বড় একটা স্ট্রিং দেওয়া আছে, তুমি ওই ছোটো স্ট্রিংটা ধরো মানে চাচ্ছ যে এই স্ট্রিংটা কি এই ওই বড় স্ট্রিংটার সাব স্ট্রিং কিনা, তাহলে তুমি ছোটোটা থেকে ছোটোটার ইকুয়ালেই যদি তুমি সার্চ করো, ওইটুকুই যদি তুমি সার্চ করে বের করো যে হ্যাঁ আমি কম্পেয়ার করে পেয়ে গেছি এটা সাব স্ট্রিং, তাহলে এটা হচ্ছে সাব স্ট্রিং ওই স্ট্রিংটার। সো সেই জন্য আমার ছোটো স্ট্রিংটা ধরে সার্চ করলেই হচ্ছে। সেই জন্য ততক্ষণই আমি রিপিট করব কতটুকু লেন্থের সমান, ছোটোটার সমান। আচ্ছা, সেটা ওয়ার্ড হলে আবার REPE CMPSW করলে আমাদের হয়ে যাচ্ছে। সো বলছে রিপিটেডলি এক্সিকিউটস দিস টু ইনস্ট্রাকশনস অ্যান্ড ডিক্রিমেন্টস CX। ওই লুপে আমরা যেরকম করেছি একটু আগেও বললাম, ঠিক সেভাবে, আনটিল দের ইজ আ মিস ম্যাচ বিটুইন করেসপন্ডিং স্ট্রিং বাইটস অর ওয়ার্ডস অর CX 0। যতক্ষণে CX 0 হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা হবে, বা হতে পারে যতক্ষণ কী হবে, মিসম্যাচ, যদি মিসম্যাচ পায় তখনও কাজটা শেষ হবে। মানে মিসম্যাচ বা ইকুয়াল যদি না হয় তাহলেও তো কাজটা শেষ আমাদের, আমরা তো পাইনি না, এটা সাবস্ট্রিং না ওই বড় স্ট্রিংটা, তাহলে আমাদের ওখানে শেষ। আচ্ছা, দ্য ফ্ল্যাগস আর সেট অ্যাকর্ডিং টু দ্য রেজাল্ট অফ দ্য লাস্ট কম্প্যারিজন। ফ্ল্যাগগুলো সেট হবে কি, লাস্টের যেই ওয়ার্ড টু ওয়ার্ড কম্প্যারিজন হলো, বা বাইট টু বাইট যদি লাস্ট যেটা বাইট থাকছে সেটার যে কম্প্যারিজনটা হলো, সেইটার উপরে আমাদের ফ্ল্যাগগুলো সেট হবে। এখানে কি হচ্ছে দেখো, মুভ এস বলছে ফার্স্টে। মুভ এস বললে আমি কিন্তু মুভ SB বা মুভ SW কিছুই বলিনি। তাহলে ও কী করবে, কিভাবে বুঝে নিবে, তুমি যদি সোর্স স্ট্রিংয়ে হচ্ছে একটা বাইট রাখো, সোর্স স্ট্রিংয়ের মধ্যে বাইট রাখো, তাহলে সে বুঝে নিবে যে আমাকে ডেস্টিনেশন স্ট্রিংয়ে বাইটই ট্রান্সফার করতে হবে। সো সে কী করবে, কাজ করবে মুভ SBর মতো। আর তুমি যদি ওয়ার্ড রাখতা তাহলে সে কাজ করতো কিসের মতো, মুভ SW এর মতো।
সো আমার হচ্ছে এটাই হচ্ছে এটার বেনিফিট যে আমি জাস্ট মুভ এস বলে দিব, তারপর আমি যেটাই কাজ করব সেটা আমাকে আর স্পেসিফাই করতে হচ্ছে না, ও ওটা দেখে বুঝে নেবে যে আমাকে অ্যাকচুয়ালি কীভাবে কার মতো কাজটা করতে হবে। বাকিগুলোও সেম, সিএমপিএস, তারপরে এসটিওএস, সো বাইট না ওয়ার্ড আমরা কিছুই বলে দিইনি, সে এটা ওই স্ট্রিংয়ের কন্টেন্ট দেখেই বুঝে যাবে যে আমাকে এখন বাইটের মানে বাইট ফর্মের মতো কাজ করতে হবে না ওয়ার্ড ফর্মের মতো কাজ করতে হবে। এখন এটার একটা অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। তো আমরা দেখো একটু রিওয়াইন্ড করে আসি, ওই পিটিআর যে ইনস্ট্রাকশনটা আমরা পড়ে এসেছি, ওটার কাজ কী ছিল? আমাদেরকে বলে দেওয়া হতো, মানে আমরা বলে দিতাম যে পিটিআর বাইট না আমরা পিটিআর ওয়ার্ড, মানে আমরা কি বাইটটা মুভ করছি নাকি ওয়ার্ড মুভ করছি। অ্যাসেম্বলারকে এটা আমাদেরকে বুঝিয়ে দিতে হতো। সো এইখানে আমি তো অ্যাসেম্বলারকে বলে দিচ্ছি না, সে কন্টেন্ট দেখে বুঝে নিচ্ছে। তো এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজটা হচ্ছে যে তুমি কোডটাকে সিম্পলিফাই করে ফেলতে পারছো, কারণ তুমি হচ্ছে যে তোমার বলে দিতে হচ্ছে না, তুমি তো একটা কোডের মধ্যে ওয়ার্ড বাই দুই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারো। তো সেক্ষেত্রে তোমাকে বলে দিতে হচ্ছে না, অ্যাসেম্বলার বুঝে নিচ্ছে যে হ্যাঁ কন্টেন্ট কি ওয়ার্ড, তাহলে এখন আমি ওয়ার্ডের মতো করে কাজ করব, যদি হয় বাইট তাহলে বাইট ফর্মের যে ইনস্ট্রাকশন ওইভাবে কাজ করব। তো এটা হচ্ছে তোমার কোডকে সিম্পলিফাই করে দিচ্ছে, প্রোগ্রাম ডকুমেন্টেশন ইজ ইমপ্রুভড, এগুলো হচ্ছে এটার অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তুমি করতে চাচ্ছ হচ্ছে ওয়ার্ড অপারেশন, তুমি দিয়ে রেখেছো একটা বাইট, সে কিন্তু বাইট কন্টেন্ট পেয়ে বাইটের মতো করে কাজ করে ফেলবে। তো এই যে এই 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 জিনিসগুলোর জন্য হচ্ছে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ, যে তুমি তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যদি ভুল করে কাজ করো তাহলে তোমার কোডও ভুল হবে। অ্যাসেম্বলার ও তোমার যেটা ইনপুট থাকবে বা তুমি যেটা দিবা সেটার উপরে সে কাজ করবে। সো তুমি যদি ভুল করো তাহলে হচ্ছে যে সেটা এরর হিসেবেই থাকবে। সো এটা হচ্ছে এটা একটা বিগ ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এখন যখন তুমি জেনারেল ফর্মে লিখছো, যে বলে দাওনি অ্যাসেম্বলারকে যেটা বাইট ফর্ম না ওয়ার্ড ফর্ম, সে দেখে দেখে নিজে বুঝে নেবে, তখন কি হয়, সে চেক করে অন্যান্য সব ইনস্ট্রাকশনের জন্য সে চেক করে দুইটা সেগমেন্ট নাম্বার। কোন দুটা সেগমেন্ট নাম্বার? সোর্স স্ট্রিংয়ের সেগমেন্ট নাম্বার যেটা ডিএসএ থাকে, আর ডেস্টিনেশন স্ট্রিংয়ের সেগমেন্ট নাম্বার যেটা হচ্ছে ইএসএ থাকে, এই দুটা চেক করে। আর যদি মুভএস বা সিএমপিএস আমরা ইউজ করি এই দুটো ইনস্ট্রাকশন, সেই ক্ষেত্রে সে কী করে, চেক করে যে স্ট্রিং দুটো সেম কিনা। আর সেম কিভাবে বুঝবে? মানে বাইট স্ট্রিং কিনা বা ওয়ার্ড স্ট্রিং কিনা, এই দুটো সে চেক করে সেম টাইপের কিনা। সেম বলতে এমন না যে সেম একদম ইকুয়াল স্ট্রিং, মানে যে স্ট্রিংটা আমি সোর্সে আছে আমার সেটা ডেস্টিনেশনেও আছে, নট লাইক দ্যাট। জাস্ট চেক করবে যে স্ট্রিং দুটা বাইট কিনা, স্ট্রিং দুটা ওয়ার্ড স্ট্রিং কিনা, মানে কন্টেন্ট সেম না বাট তার টাইপ সেম কিনা, এই দুটো হচ্ছে সে চেক করে। লাস্ট পয়েন্টটাতে কি বলছে দেখো, যে আমরা যখন জেনারেল স্ট্রিং ইনস্ট্রাকশন ইউজ করি, মানে জেনারেল ফর্মে ইউজ করি, তখন যে অপারেন্টগুলো ইউজ করি বা স্পেসিফাই করি সেগুলো অ্যাকচুয়াল যে ইনস্ট্রাকশন ইউজ করার সময় যে অপারেন্ট ইউজ করতাম সেই অপারেন্টগুলো নাও হতে পারে। সো অ্যাকচুয়াল অপারেন্টগুলো নাও হতে পারে এই জেনারেল ফর্মের ক্ষেত্রে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 11 নিয়ে একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের এখানে একটা ডিলিট প্রসিডিওর লিখতে হবে, এবং এই প্রসিডিওরের যে ডেফিনেশনটা সেটা তোমরা বই থেকেই দেখে করবা, বইয়ে দেওয়া আছে। আর একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা স্ট্রিং অপারেশনের এক্সাম্পলগুলোও তোমাদের বইয়ে দেওয়া আছে, সো ওগুলো তোমরা দেখে নিবা কিভাবে কি হচ্ছে, এক্সাম্পলগুলো দেখলে অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়। সো আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।